কার ভেতর কি ভাঙাগড়া চলছে কেউ বুঝতে পারে না। শান্ত নদীকে দেখেও আমরা বুঝতে পারি না এই নদীর পাড় একদিন ভাঙবে। নদী আর নারী যেন একই। এই বর্ণনা দিয়েই আজকে সিনেমাটি শুরু হয়। আজকে বর্ণনা করব একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি। প্রথমে যে চরিত্রটি দেখতে পাই আমরা, তার নাম স্বাতী। সে সকালে মন্দিরে পুজো দিতে এসছে। বাড়ি ফিরে ঘরে দেখে ঘড়িতে 8:30 বেজে গেছে এবং সে ব্যস্ত হয়ে পড়ে সকালের জলখাবার তৈরিতে। স্বাতীর শারীরিক গঠন দেখেই আমরা বুঝতে পারি সে মা হতে চলেছে। সে রান্নাঘরে ঢুকে অমলেট বানাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি মুকুন্দা অর্থাৎ মুকুন্দ, যে স্বাতীর স্বামী, এবং তার পোশাক দেখে আমরা বুঝতে পারি যে সে একজন পুলিশ কর্মী। তার ফোনে একটি ফোন কল আসে এবং সেই ফোনে কথা বলতে থাকে। মুকুন্দর কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি যে সে একটা সোফার অর্ডার করেছিল এবং সেটা সময় মতো না পৌঁছানোয় সে সেই দোকানের কর্মচারীকে বকাবকি করতে থাকে। ওইদিকে সাথী ঘরে ঢোকে স্বামীর জল খাবার নিয়ে। তো খাবারটা জানলার ধারে নিয়ে এসে ফোনে কথা বলতে বলতে খাবারের একটা টুকরো মুখে দেয়। কিন্তু খাবারের টুকরো মুখে দেওয়ার সাথে সাথেই তার মুখের মধ্যে কিছু একটা পড়ে। সে দাঁতের থেকে সেটা বার করে দেখে একটা টুকরো ডিমের খোসা, এবং সেটা দেখে সে ভীষণ রেগে যায়। সে রান্নাঘরে যায় এবং খাবার থালাটাকে টেবিলের উপর নামিয়ে দেয়। স্বামীর এই আচরণে স্বাতী বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। মুকুন্দ স্বাতীকে একটা চড় মারে। এর থেকেই বোঝা যায় মুকুন্দ চরিত্রটি কেমন, যে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে হাত তোলে। স্বাতী এই ব্যাপারটাতে আঘাত পেলেও সে অবাক হয় না। সে তার আগত সন্তানের শরীরে হাত গোলাতে থাকে। এর থেকেই বোঝা যায় যে স্বাতী এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত। সে খাবারটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর আমরা স্বাতীকে দেখতে পাই সে কানে একটা হেডফোন গুঁজে জানলার ধারে বসে সকালের জলখাবার খাচ্ছে। সকালের ঘটনায় সে স্বাভাবিকভাবেই খুব মনমরা হয়ে রয়েছে। সে কানে একটা হেডফোন গুঁজে কিছু ধর্মীয় সঙ্গীত শুনছিল। সেই সময় তার ফোনে তার শাশুড়ি মায়ের ফোন আসে। রোজকার মতন সে তার শরীরের খবর নেয় এবং বলতে থাকে সে যেন কোনোভাবেই তার ছেলের মাথা গরম না করে। তার ছেলে এমনিতে ভালো, কিন্তু একটু মাথা গরম। তখন স্বাতী উত্তরে বলে 4 বছর ধরে তার শাশুড়ি তাকে যা বলছে সে তো সেরমভাবেই চলছে। এ বলে স্বাতী কাঁদতে থাকে। শাশুড়ি তাকে বলে চিন্তা করো না, একটা বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গাড়ির ডিকির ভেতর ঢুকিয়ে রেখে কিছু একটা জিজ্ঞাসা করছে। আমরা বুঝতে পারি যে প্রথম ব্যক্তিটি হচ্ছে পুলিশ কর্মী। সে গাড়ির ভেতরে ঢুকে থাকা ব্যক্তিটিকে কোনো একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। সেই ব্যক্তি বলছে সে কিছু জানে না। আমরা বুঝতে পারি এই ব্যক্তিটি হলো মুকুন্দার সহকর্মী। সে মুকুন্দাকে এসে বলে যে এই ব্যক্তিকে আরও জিজ্ঞাসা করতে হবে, এবং মুকুন্দাকে রাস্তায় খাবার খেতে দেখে সে বলে কেন আজকে বৌদি কিছু বানিয়ে দেয়নি, টিফিন নিয়ে আসেননি? তখন মুকুন্দা কোনো উত্তর দেয় না, এবং সেই ব্যক্তি আরো বলে যে আপনার স্ত্রী ভীষণ ভালো, যদি একটা এরকম মেয়ে পেতাম তাহলে বিয়ে করতাম। তাদের কথোপকথনের মাঝখানে সেই সহকর্মী বলে বৌদি ভীষণ ভালো মাংস রান্না করে, একদিন বৌদির হাতের মাংস খাবো। মুকুন্দা বলে হ্যাঁ অবশ্যই, যে কোনো একদিন বাড়িতে চলে এসো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে স্বাতী রাতের রান্না করছে এবং মুকুন্দা এলে তাকে রাতের খাবার খেতে দেয়, এবং সে দূরের থেকে দেখতে থাকে যে মুকুন্দার কিছু লাগবে নাকি, এবং সে এসে মুকুন্দাকে জিজ্ঞেস করে তার আর কিছু লাগবে নাকি। মুকুন্দা তাকে বলে হ্যাঁ সে আরও কিছু লাগতো, কিন্তু যেটা স্বাতী তাকে দিতে পারবে না। মুকুন্দার এই কথার ইঙ্গিত স্বাতী বুঝতে পারে এবং সে ধীর পায়ে তার শোবার ঘরের দিকে চলে যায়। আমরা দেখতে পাই মুকুন্দ কোনো কিছু উত্তেজক একটা সিনেমা দেখছিল, এবং তারপর সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর দিকে তাকায় এবং সে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু স্বাতীর দিক থেকে কোনো সাড়া না পেয়ে সে বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে চলে যায়। স্বাতীকে দেখে আমরা বুঝতে পারি যে এই ঘটনায় স্বাতী বেশ কিছুটা স্বস্তিই লাভ করে। আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন দিন, কিন্তু স্বাতীর সেই পুরনো জীবন। সে সকালের চায়ের কাপটা মুখে দেয়, তখনই ঘাড় ঘুরিয়ে দেখে তার ফোনে একটা ফোন কল এসেছে। সে ফোনটা তুলে দেখে যে তার শাশুড়ি মা রোজকার মতো তাকে ফোন করেছে, এবং সে বলে যে এই সময় বেশি চা খাওয়া একদমই ভালো না। থেকে বলেন যে সে যে কাজু কিশমিশগুলো পাঠিয়েছিল সেগুলো সে ঠিকমতো খাচ্ছে কিনা, এবং আরও বলে আজকে তার ছেলে মুকুন্দ বাড়ি ফিরবে না। এই কথা শুনে স্বাতী অবাক হয়ে যায় এবং সে বলে কই আমাকে তো কিছু বলেনি। তখন তার শাশুড়ি বলে কবেই আমার ছেলে তোমাকে কিছু বলেছে। কিন্তু বাড়ি ফিরবে না শুনে স্বাতী মাংসটা ডাস্টবিনে ফেলে দেয় এবং তার মুখে একটা প্রশান্তি ফুটে ওঠে। হঠাৎ করে ডোরবেল বাজায়। সে দরজা খুলে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং সে বলে যে সে এই ফ্ল্যাটে ফুল মালা দেয়। তার কি লাগবে, ফুল না মালা? ফুল। ফুল
ম্যাডাম 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 যেতে যেতে সেই ব্যক্তিটি সাথীর হাতে একটা ফুলের মালা দিয়ে যায় এবং বলে যে এটাকে স্যাম্পল হিসেবে নিতে, এটার ভীষণ সুন্দর গন্ধ। কিন্তু সেই রাতে বাড়ি ফিরতে না পারা আর পড়ে পাওয়া 16 আনার মতো সেই মালা সাথীকে যেন তার যৌবনোচ্ছল কিশোরী দিনে নিয়ে চলে যায়। সে সেজে গুজে আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। সে সেই রাতে একটা রাতেই যেন সমস্ত জীবনটাকেই যাপন করে নিতে চায়। সে সমস্ত কিছুভাবে জীবনটাকে সেই দিন উপভোগ করতে চায়। কিন্তু তার এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ দরজায় ডোরবেল বাজে এবং সে দেখে যে মুকুন্দা ফিরে এসেছে। সে খানিক দ্বিধা নিয়ে দরজা খোলে। সে তার স্বামীকে জিজ্ঞেস করে আজ তার ফেরার কথা ছিল না। উত্তরে মুকুন্দা বলে কেন, সে ফিরে কিছু ভুল করেছে? সাথী বলে না না, এই বলে সে দরজার সামনে থেকে সরে যায়। সাথীকে এত সুন্দর করে সেজে গুজে থাকতে দেখে মুকুন্দা খানিকটা অবাক হয়ে যায় এবং সে তাকে দাঁড়াতে বলে এবং পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং সাথীর পেটে ভীষণ জোরে একটা চাপ দেয় এবং সাথী ব্যথা পেয়ে তার হাতটা সরিয়ে দেয়। সাথীর দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সে ঘর থেকে রেগে গিয়ে বেরিয়ে চলে যায়। আমরা দেখতে পাই সাথীর সাময়িক স্বপ্ন সেখানেই ভেঙে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাথী স্বপ্ন দেখছে। ঘুমের মধ্যে সে মুকুন্দাকে দেখতে পায়। হঠাৎ করে সে দেখতে পায় মুকুন্দা তার দিকে একটা গোলাপ ফুল নিয়ে আসছে এবং তার মাথা দিয়ে রক্ত ঝরছে এবং তার ঘুম ভেঙে যায় এবং ঘুমের মধ্যে সে বেলের আওয়াজ শুনতে পায়। সাথী দেখে তার স্বামী একজন অপরিচিত মহিলাকে ঘরে নিয়ে এসেছে এবং সাথীর সামনে সেই মহিলার সামনে ঘনিষ্ঠ হচ্ছে। এই দৃশ্য দেখে সাথী একদম হতবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাথী তার স্বামীর নির্দেশ মতো তার স্বামীর জন্য এবং ওই মহিলার জন্য মাংস রান্না করে এসে ঘরে ঢোকে। তখন সেই মহিলা সাথীকে জিজ্ঞেস করে, তার নাম রূপা, সে কলকাতা থেকে এসেছে। সাথী কোথাকার? সাথী কথার কোনো উত্তর দেয় না। সে ঘর থেকে আস্তে করে বেরিয়ে চলে যায়। সাথী দ্বিতীয়বার যখন ঘরে আসে দেখে সেই রূপা নামের মহিলাটি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। সাথী তার দিকে তাকালে সেই মহিলা বলে, ভালো না লিপস্টিকটা? এটা তোর স্বামী আমাকে দিয়েছে। आज रात को तो इधर ही रुकने वाली है। সেই ঘরের সামনে গিয়ে দেখতে পায় তার স্বামী এবং রূপা নামের সেই মহিলাটি ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে, যেটা একজন স্ত্রীর কাছে যেরকম কষ্টের সেরকমই অসম্মানে। সাথী তার শোবার ঘরে গিয়ে দরজা দিয়ে দেয় এবং চেষ্টা করতে থাকে বাইরের কথা যেন তার কানে না আসে। সে একটা পাগলের মতো আচরণ করতে থাকে। এতদিনে সহ্য করা অত্যাচার সবকিছু ছাপিয়ে গেছে আজকের দিনের এই অপমান। সাথীকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাতের মানসিক যন্ত্রণা তাকে কতটা ক্লান্ত করে তুলেছে। সে ঘর থেকে ধীর পায়ে বেরোয় এবং দেখে যে তার স্বামী ছেড়ে যাওয়া তোয়ালেটা পড়ে রয়েছে। সে ধীরে ধীরে সেই ঘরটিতে যায় এবং ঘরের অবস্থা দেখে তার বুঝতে অসুবিধা হয় না যে এই ঘরে কাল রাতে কী ঘটেছে। তখনই সাথীর মোবাইলে তার স্বামী মুকুন্দর ফোন আসে এবং সে বলে যে আজকে রাতে তার 2 বন্ধু আসবে, ভালো করে যেন মাংস রান্না করে সাথী এবং মাংসটা অবশ্যই যেন রানের মাংস হয়। সাথী বলে আজকে কোনো মতেই সম্ভব নয়, আজকে তার ডক্টর চেক আপ আছে। কিন্তু মুকুন্দ সেই কথা কানেই তোলে না। সাথী সারা ঘরটা দেখতে থাকে এবং কোনায় সেই লিপস্টিকটা পরে থাকতে দেখে যেটা তার স্বামী সেই রূপা নামের মহিলাকে দিয়েছিল। সাথীর সহ্যের বাঁধ ভেঙে যায়। তার এতদিনের অত্যাচার ক্ষোভ সব যেন বারুদের মতো আজ ফেটে পড়ছে। কানে তার শাশুড়ির কথা, তার স্বামীর অত্যাচারের কথা সব কিছু প্রতিধ্বনিত হতে থাকে। তার সমস্ত ক্ষোভ, দুঃখ, বেদনা, হতাশাকে সে যেন এই লিপস্টিকটার মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইছে। একটা নারী স্বামীর অনেক অত্যাচার সহ্য করে নিতে পারে, কিন্তু তার স্বামীকে অন্য কোনো স্ত্রীর সাথে সহ্য করতে পারে না। সাথীর কান্না যেন সেটাই প্রকাশ করছে, কিন্তু তার সাথে তার অভিব্যক্তি এটাও বলছে অনেক হয়েছে, আর নয়। সে তার স্বামীর কথা মতো বাজারে যায় এবং রানের মাংস কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। রাস্তায় আস্তে আস্তে তার কানের মধ্যে তার স্বামীর অত্যাচারের শব্দগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছিল। দিনের পর দিন কতটা অত্যাচার সহ্য করলে একটা স্ত্রী, একটা হবু মা এত ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা সেই নারীরই গল্প। সে বাড়ি ফিরে মাংস পরিষ্কার করতে থাকে, কিন্তু তার কানে তার স্বামীর কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। বাইরে ডোর বেল বাজতে থাকে, সে শব্দ তার কানে যায় না। তখন মুকুন্দ ঘরে ঢুকে সাথীর কাঁধে হাত রাখতে সে সেই রানের মাংসের পিস দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। मर जा।
এখানে সাথীর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না। সে মাংস রান্না করে, তার স্বামীর সহকর্মীদের আপ্যায়ন করে। তারা বলে তাদের বস এখনও আসেনি কেন? সাথী বলে আমিও চিন্তা করছি এখনও কেন ফেরেনি, ফোনও সুইচ অফ। তারা বলে ঠিক আছে আমরা তাহলে এখন যাই, পরে আসবো। কিন্তু হঠাৎ করে প্রেশার কুকারে সিটি পড়ায় তারা মাংসের সুন্দর গন্ধ পায় এবং বলে খুব সুন্দর গন্ধ পেয়েছে। তখন সাথী তাদের অনুরোধ করে তারা যেন খেয়ে যায় এবং তার বন্ধুরাও রাজি হয়ে যায়। তারা সাথীর রান্নার প্রশংসা করতে করতে চেটেপুটে সমস্ত মাংস খেয়ে ফেলে। এক রাশ শান্তি, মুখে এক রাশ প্রশান্তি নিয়ে আমরা সাথীকে সমুদ্রের ধারে বসে থাকতে দেখি। কোনো গ্লানি অনুশোচনা তার মধ্যে নেই, না থাকারই কথা। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই একটা কুকুর মাংসের টুকরো খাচ্ছে। সিনেমাটি আমাদের ভাবায় কার মাংস সে কুকুরেই খাক আর তার বন্ধুরাই খাক। সিনেমার গল্পটি কবির ভাষায় বলতে গেলে শেষ হয়েও হইল না শেষ। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত দামি।